তো আজকে আমরা আলোচনা করব টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি। ওকে, টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি। ওকে, তো অলরেডি আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন থিওরি পড়েছি। তো সেখানে কি ছিল না, সাপোজ একটা হ্যামিল্টনিয়ান, যেটাকে আমরা বলছি আনপার্টার্বড হ্যামিল্টনিয়ান এইচ নট, তার কিছু স্পেসিফিক স্পেকট্রাম ছিল। তো তার স্পেকট্রামগুলোকে আমরা এরকম এন নট বলে ডিনোট করতাম, এন নট। সো এইচ নট অফ এন নট ইজ ইকুয়াল টু এন নট অফ এন নট। অর্থাৎ এই এন নটগুলো হচ্ছে, এগুলো হচ্ছে কি আনপার্টার্বড স্পেকট্রাম, আনপার্টার্বড স্পেকট্রাম, আর ইএন নটগুলো হচ্ছে তার করেসপন্ডিং এনার্জি আইগেন ভ্যালু, অর্থাৎ আনপার্টার্বড স্পেকট্রামের করেসপন্ডিং এনার্জি আইগেন। তো এবারে আমরা কি দেখেছিলাম না, আমরা দেখেছিলাম যদি সিস্টেমটাকে কোনোভাবে ডিস্টার্ব করা হয় বা কোনোভাবে পার্টার্ব করা হয়, অর্থাৎ যদি তার হ্যামিল্টনিয়ানটা এরকম হয় যে এইচ ইকুয়ালস টু এইচ নট প্লাস সাম পার্টার্বিং হ্যামিল্টনিয়ান এইচ প্রাইম, তখন যেটা দেখা গেছিল যে এই এন নটগুলো তখন তারা চেঞ্জ হয়ে গেছিল, অর্থাৎ এই আনপার্টার্ব স্পেকট্রামটা তখন চেঞ্জ হয়ে গেছিল এবং করেসপন্ডিংলি এনার্জি আইগেন ভ্যালুও এন নট থেকে এন হয়েছিল। তো এইভাবে আন্ডার পার্টারবেশন, আন্ডার টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টারবেশন আমরা দেখছিলাম যে সিস্টেমটার স্পেকট্রাম এবং তার করেসপন্ডিং যে এনার্জি আইগেন ভ্যালু সেগুলো চেঞ্জ হচ্ছিল। তো এই যে চেঞ্জ, এই চেঞ্জটাকে আমরা রেগুলেট করার জন্য আমরা কি করলাম, এ ফ্যামিলি অফ পার্টার্বড হ্যামিল্টনিয়ান আমরা কনসিডার করলাম। অর্থাৎ এরকম যে এইচ ইট ইজ রেগুলেটেড বাই ল্যামডা। ওকে, এটা ইট ইজ রেগুলেটেড বাই ল্যামডা, h of lambda that is equal to h naught plus lambda h prime. ওকে, এই ল্যামডাটা, ল্যামডার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। ঠিক আছে, তো ল্যামডার ভ্যালু যেরকম হবে তার উপর কিন্তু পার্টারবেশনের স্ট্রেংথটা ডিপেন্ড করবে। যদি ল্যামডা 0 হয়ে যায় তাহলে আমরা দেখবো যে এটা আনপার্টার্বড স্টেট, আনপার্টার্বড সিস্টেম। আর ল্যামডা যদি 1 এর কাছাকাছি হয় তাহলে আমরা বলবো স্ট্রংলি পার্টার। তো এইভাবে আমরা যদি পার্টারবেশনটাকে রেগুলেট করি বাই ইন্ট্রোডিউসিং দিস ল্যামডা, তখন আমরা এই যে চেঞ্জটা, অর্থাৎ এন নট থেকে স্পেকট্রামটা এন নট থেকে যেমন চেঞ্জ হয়ে কি হলো এন, এটাকে আমরা ল্যামডার একটা পাওয়ার সিরিজে নিতে পারি। অর্থাৎ সেটাকে এরকম নিতে পারি যে সামেশন ওভার suppose summation over I, okay, then this is n of I into lambda to the power I। এবার I রান করবে 0 থেকে এবার চলতে থাকে ইনফিনিটি অবধি চলতে। ঠিক আছে, আমি কত দূর রাখবো সেটা ল্যামডার উপর ডিপেন্ড করছে। আমি যদি ল্যামডার ভ্যালু খুব স্মল ধরি তাহলে আমি ল্যামডার কম অর্ডার অবধি কনসিডার করব। ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে যে আমি ল্যামডাটাকে আমি কততে ফিক্স করেছি, তার ভিত্তিতে আমি কারেকশন টার্ম কত দূর রাখবো সেটা আমরা দেখব। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু এই স্ট্রেংথ অফ দ্য পার্টারবেশনের পাওয়ার সিরিজে আমরা কিন্তু এই চেঞ্জগুলোকে লিখতে পারি এবং এগুলোকে আমরা বলতাম কারেকশন টার্ম। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি
এনার্জি আইগেন ভ্যালুর কথা ভাবি, সেও অফকোর্স চেঞ্জ হয়ে যাবে। দিস ইজ সাপোজ ইএন ল্যামডা, এটাও একই রকম ভাবে হবে আই ইকুয়াল টু ফ্রম 0 টু ইনফিনিটি ইএন আই ল্যামডা টু দি পাওয়ার আই, এভাবে যাবে। অর্থাৎ আমি যদি আমাদের পরিচিত ফর্মে লিখি তাহলে এই ব্যাপারটা এরকম আসবে যে এন অফ ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু দি আনপার্ট অফ স্টেট প্লাস ল্যামডা অফ n1 প্লাস ল্যামডা স্কোয়ার অফ n2 and it will go on। এবার আমি যদি ল্যামডাটা খুব ছোট ধরি, আমি হয়তো ফার্স্ট অর্ডার অবধি কনসিডার করলাম, ঠিক আছে, বা আরও একটু যদি আমি টার্ম রাখতে চাই, ল্যামডাটা আমি এমন ধরলাম যে আমি সেকেন্ড অর্ডার অবধি ভ্যারিয়েশনটা দেখতে চাইছি, তাহলে ল্যামডা স্কোয়ার অবধি নেব। অর্থাৎ এটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার কারেকশন। ল্যামডা স্কোয়ার অবধি যদি রাখি এটাকে বলবো আমরা সেকেন্ড অর্ডার কারেকশন। ওকে, তো সিমিলারলি আমরা এনার্জি আইগেন ভ্যালুর ক্ষেত্রে এটা পেতে পারি ইএন ল্যামডা দ্যাট ইজ ইকুয়াল টু ইএন নট প্লাস ল্যামডা অফ en1 ল্যামডা স্কোয়ার অফ en2 অ্যান্ড সো অন। তো এই কেসগুলো আমরা দেখেছিলাম কোথায়? টাইম ইন্ডিপেন্ডেন্ট পারটারবেশনের ক্ষেত্রে, তাই তো? অর্থাৎ যখন আমি সিস্টেমটাকে ডিস্টার্ব করছি, ইন্টারাপ্ট করছি বা ইন্টারঅ্যাক্ট করছি উইথ সাম টাইম ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, তাই না? মানে ইনিশিয়ালি আমার এইচ নট ছিল সিস্টেমটার হ্যামিল্টনিয়ান, সেখান থেকে আমরা আনলাম কি এইচ নট প্লাস এইচ প্রাইম। এই এইচ প্রাইম কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, ঠিক আছে, কনস্ট্যান্ট উইথ টাইম। সেক্ষেত্রে আমরা দেখব এর ইফেক্টটা কি দাঁড়াবে। এর ইফেক্টটা যেটা দাঁড়াবে, তার যে অরিজিনাল স্পেকট্রাম ছিল, আনপার্ট অফ যে স্পেকট্রাম ছিল, সেগুলো সাইডলি ডেভিয়েট করবে তার ইনিশিয়াল ভ্যালু থেকে। এক্সাম্পল আমরা দেখেছি যেমন স্টার্ক ইফেক্ট, জিভেন ইফেক্ট, ঠিক আছে, স্টার্ক ইফেক্ট, জিভেন ইফেক্ট, আমি স্টার্ক ইফেক্টটা লিখলাম। এখানে কি হয়েছিল না, যখনই আমি একটা অ্যাটমিক সিস্টেমের ওপর, স্পেসিফিক্যালি আমি যদি হাইড্রোজেন অ্যাটমের কথা বলি, এমনি হাইড্রোজেন অ্যাটমের একটা স্পেকট্রাম ছিল। তো যখনই আমি সেখানে টাইম ইন্ডিপেন্ডেন্ট ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, অর্থাৎ কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, তখন দেখা যাচ্ছে যে তার এনার্জি লেভেলগুলোর এনার্জি আইগেন ভ্যালু এবং করেসপন্ডিং স্টেটটা স্লাইটলি চেঞ্জ করছে। তো যখনই এই স্টেশনারি স্টেটগুলো বা ওই অ্যাটমিক যে এনার্জি লেভেলগুলো সেগুলো যখন চেঞ্জ হবে, অ্যাজ এ রেজাল্ট আমরা যেটা দেখতে পাবো যে তার স্পেকট্রাল লাইনগুলো সেগুলো স্প্লিট করে যাবে, অর্থাৎ ফাইনাস স্পেকট্রাল লাইনে ভেঙে যাবে। সেটাই হচ্ছে স্টার্ক ইফেক্ট। ওকে, তো এতদূর অবধি আমরা দেখেছিলাম টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসের ক্ষেত্রে। কিন্তু যদি এরকম হয় যে একটা সিস্টেম ইনিশিয়ালি এরকম এইচ নট ছিল এবং তার স্পেকট্রাল তার যে স্পেকট্রাম, অর্থাৎ আনপার্টার্ড স্পেকট্রাম আমরা যাকে নাম দিচ্ছি, সেটা একই রকম। আমি তাকে ডিনোট করলাম এভাবে যে ইএন নট অফ এন নট, এরও একটা সিস্টেম ছিল। এবার এই সিস্টেমটাকে আমি ইন্টারেক্ট করাচ্ছি একটা টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দিয়ে। অর্থাৎ যদি এরকম হয় যে এইচ টি দ্যাট ইজ ইকুয়াল টু এইচ নট প্লাস এইচ প্রাইম, যেটা টাইমের ফাংশন, তাহলে এক্ষেত্রে কি হবে? আগেরটাতে যেমন টাইম ইন্ডিপেন্ডেন্ট কেস আমরা করেছিলাম, তাতে দেখেছিলাম যে স্পেকট্রাল এই যে স্পেকট্রামগুলোর চেঞ্জ হচ্ছিল, এনার্জি আইগেন ভ্যালুগুলোর চেঞ্জ হচ্ছিল। যদি এরকম হয় যে আমি যদি টাইম ডিপেন্ডেন্ট ফ্যাক্টর দিয়ে পার্ট আপ করি সিস্টেমকে, তাহলে সিস্টেমের মধ্যে কি চেঞ্জ আসে? তো এই যে দুটো কেস, টাইম ডিপেন্ডেন্ট আর টাইম ইন্ডিপেন্ডেন্ট, দুটোকে আমরা একটা এক্সাম্পল দিয়ে ভাবতে পারি।
যেমন একটু আগে বললাম যে একটা হাইড্রোজেন অ্যাটম ছিল। এই হাইড্রোজেন অ্যাটমকে আমি যখন কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড দিচ্ছি, এতে কি হচ্ছে, তার যে এনার্জি লেভেলগুলো, সেই এনার্জি লেভেলগুলো স্লাইটলি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার ফলে দেখা যাচ্ছে যে তার স্পেকট্রাল লাইনের ফাইনার স্পেকট্রাল লাইনের স্প্লিটিং হচ্ছে। অর্থাৎ এরকম হচ্ছিল, এন নট থেকে এনে কনভার্ট হচ্ছে, ইএন নট থেকে ইএনএ কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ডের বদলে আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে দিই, আমি যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন পাস করাই এটা হাইড্রোজেন অ্যাটমের মধ্য দিয়ে, তাহলে কি ঘটবে না, তাহলে আমরা দেখব যে আগের মতো স্পেকট্রাল লাইনের উপর কোনো চেঞ্জ আসছে না, তাই না? ওই লেজার সিস্টেমের কথা ভাবতে পারো। লেজারে কি হয়, আমি বাইরে থেকে রেডিয়েশন পাঠাই, আর বাইরে থেকে রেডিয়েশন পাঠানোর ফলে কি হয়, ওখানে স্পন্টেনিয়াস এমিশন, স্টিমুলেটেড এমিশন, অ্যাবজর্পশন, এই জাতীয় ফিনোমিনাগুলো ঘটতে থাকে। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ হচ্ছে ইলেকট্রনটা একটা স্টেশনারি স্টেট থেকে, মানে ভাবা যেতে পারে যে গ্রাউন্ড স্টেট থেকে হায়ার এনার্জি লেভেলে ট্রানজিট করছে। অর্থাৎ পুরো সিস্টেমটার যে স্টেট সেটা ট্রানজিট করে যাচ্ছে, একটা ইনিশিয়াল স্টেট থেকে একটা ফাইনাল স্টেটে ট্রানজিট করছে। আবার এরকমটাও হতে পারে যে ফাইনাল স্টেটটা আবার ফিক্সড নয়, মানে ফাইনাল স্টেটটাও টাইমের রেসপেক্টে ভ্যারি করছে, মানে অ্যাজ এ ফাংশন অফ টাইম ফাইনাল স্টেটটা হতে পারে। অর্থাৎ সেখানে এরকম স্পেকট্রাম অফ দ্য সিস্টেম কোনো চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এই যে স্টেশনারি স্টেটগুলো ছিল, যে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যেমন -13.6, তারপরে -13.6/4, তারপর -13.6/9, এই যে এনার্জি লাইন বা এনার্জি লেভেলস, এগুলোর কোনো ডেভিয়েশন টাইম ডিপেন্ডেন্ট কেসে ঘটে না। যখন আমরা রেডিয়েশন পাঠাই তাতে কিন্তু এই ঘটনা ঘটে না, ওটা টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে ঘটে, স্টার্ক ইফেক্ট। কিন্তু টাইম ডিপেন্ডেন্ট কেসে আমরা যেটা দেখব যে ইলেকট্রন ট্রানজিট করা মানে কি, দেখা যাবে যে পুরো সিস্টেমটার ওয়েভ ফাংশন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ইন টাইম ডিপেন্ডেন্ট কেস there will be no change in the spectrum. Okay, under time dependent perturbation, there will be no change. There will be no change in the spectrum. There will be no change in the spectrum. অর্থাৎ স্পেকট্রামের কোনো চেঞ্জ হবে না। মানে আমি যদি এটা এন নট রাখি, এন নট থেকে কিন্তু সে এন নটই থাকবে। তাই এখানে নট নোটেশনটা আমরা অ্যাভয়েড করছি, কারণ টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে আমরা নট কেন ইউজ করছিলাম, নট ওয়াজ দ্য আনপার্টার্বড কেস, মানে এন নটটা আনপার্টার্বড ছিল, সেখান থেকে আমরা এনে কনভার্ট করেছিলাম আন্ডার পার্টারবেশন। তো যেহেতু এখানে এরকম কোনো ব্যাপার নেই, তাহলে আমি স্পেকট্রামগুলোকে আমি এন দ্বারাই ডিনোট করব। ঠিক আছে, স্পেকট্রামগুলোকে আমি জাস্ট এন বলে ডিনোট করলাম, এবং সিমিলারলি তার এনার্জি আইগেন ভ্যালুকেও আমি ইএন বলে ডিনোট করছি। ঠিক আছে, তো এখানে ইএন নটের কোনো প্রয়োজন নেই। ইএন নট তখনই প্রয়োজন হতো যদি এগুলোর চেঞ্জ আসে। ওকে, সো লেট ডেসক্রাইব দ্য আনপার্টার্বড system like that, or unperturbed spectrum like that, h naught of n, that is equal to en of.
সো নো চেঞ্জ ইন এন অ্যান্ড এন। তাহলে চেঞ্জটা কোথায় আসছে? না, চেঞ্জটা যেখানে আসছে সেটা হলো দ্য চেঞ্জ ইজ ডান ওভার দ্য complete wave function, complete wave function over the system of the system. অর্থাৎ সিস্টেমের কমপ্লিট ওয়েভ ফাংশনের উপর চেঞ্জ আসছে। মানে সাপোজ ইনিশিয়ালি সিস্টেমটার ওয়েভ ফাংশন এরকম ছিল, আমি আই বলে ডিনোট করছি, সে লেট ইট বি সামেশন ওভার আই, অর আমি ডিফারেন্ট ইউজ করছি এখানে, সাপোজ সামেশন ওভার জে, ওকে, এ জে or sorry let it be summation over n n. So initially the complete wave function of the system be like this one, superposition of the spectrum, and after perturbation it may go to f, it is like summation over n prime n. So what does it mean? The time dependent perturbation changes the occupancy probability of different states. Okay, মানে সাপোজ ইলেকট্রনটা ইনিশিয়ালি গ্রাউন্ড স্টেটে ছিল, তার মানে তার গ্রাউন্ড স্টেটে থাকার প্রবাবিলিটি 1, বাকিগুলোতে 0 ছিল। এবার আমি পারটারবেশন দিয়ে দিয়েছি, তাহলে দেখা গেল যে এই অকুপেন্সি প্রবাবিলিটিগুলো চেঞ্জ হলো, যে গ্রাউন্ড স্টেট থেকে সে এক্সাইটেড স্টেটে ট্রানজিট করে গেল। এই ঘটনাটা ঘটতে থাকবে আন্ডার টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন। যেখানে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে আমরা এটা দেখিনি, টাইম ইন্ডিপেন্ডেন্ট কেসে আমরা দেখেছিলাম যে স্পেকট্রামগুলোর ডেভিয়েশন হয়েছিল। আমি বারবার এই কথাটার উপর জোর দিচ্ছি, কারণ দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন টাইম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট কেস। Okay, so let's try to understand the fact by some specific example. Okay, suppose we consider a two-level system. Two-level system. That means two energy levels. One is the ground state Z and another is excited state E. The energy is here Eg and the energy is here E. Okay. So this is the state. Okay. So initially the particle is here. Okay. The particle is at the ground state. So the initial wave function I, that is equal to only G. So the particle is completely in the ground state. So the probability of staying in the or remaining in the ground state Pg, that is equal to 1. Okay, and of course probability of occupying the excited state, this is 0. Okay. So now a time dependent disturbance or time dependent perturbation is allowed to passing through the system. So physically you can think of that this particle will absorb energy from the disturbance, from the interaction, and it will transit to the another state. Okay, so it may be like if it is suppose AG of Z plus AE of E. So the particle will jump, not completely, because in quantum mechanics you can think of the probabilistic interpretation. There will be some probability of remaining in the ground state also, and there will be
some probability of remaining at the excited state also. It will depend. It will depend on the interaction, depend on the system, where the probability is greater. Okay, so it depends on the factors, but in general, you can write the wave function of the complete system. The complete wave function of the system will be like that. Now, Pg is equal to mod of Ag square. And of course, Pe is equal to mod of A square. So this will happen to the system. Okay. So let I am taking it as a time axis or time axis of the graph. This is t. So here the perturbation is on. Let it at t1 the perturbation is on, and it is t2 here the perturbation is stopped. Okay. So here the Hamiltonian is H0. Here is also Hamiltonian is H0, but within this time interval between T1 and T2, the system will go through like a storm, okay, under the storm. An external disturbance, an external perturbation which will rattle the system. Okay. Initially the system was in initial state and there is a storm going through the system and the system will jump up to F. And there will be a chance, not only chance, definitely we can see that this F will contain like that AG and AGG and AE. Okay, AG, G and AE, superposition of the all possible states, and it is very possible that this AG will be function of time and AE it will also be function of time. So initially the system was at the ground state that we have considered, and within the time interval T1 and T2 there is a storm going through the system, and as a result the system is just excited or system is just transited to another state F, which is not completely stable. Its probability occupancy for different spectrum or different energy levels becomes the function of time. So it will change with time. AG and A function of time. These will depend on the time instant where you have measured those. Okay. So that's the fact. That's the impact of a time dependent perturbation on the system. Okay. So our aim or our task in this lesson, we have to learn how to calculate this AG and AE, okay, as a function of time. Okay. So in order to do that, we have to go through some specific mathematical tools which are not actually applied on the time independent case. Okay. In general time independent case, you have followed or you must have followed two specific pictures which are very popular in quantum mechanics. One is Schrodinger picture and another is Heisenberg picture. Those are basically corresponding to each other because you can transform the Schrodinger representation to the Heisenberg and Heisenberg representation to the Schrodinger by some unitary transformation. But whenever the Hamiltonian is time dependent, you can't apply neither, you can't apply the Schrodinger picture and also you can't apply the Heisenberg picture. So in this case, you have to take certain approximation, certain very useful approximation which are very realistic also,
so that you can handle those cases. Okay, at time t less than t1, the Hamiltonian is time independent, so here you can apply the Schrodinger picture as well as Heisenberg picture. Here also t greater than t2, you can apply Schrodinger picture as well as the Heisenberg picture. Okay, no problem with that. But this region, within this time interval, you have to follow the interaction picture. Now, how can we develop the interaction picture? You have already learned about that in the previous semester, but still I have to repeat those tools. Okay, discussion on those tools, so that we can study or we can derive the expression of this probability coefficient AG and AE. ওকে, তো আমরা দেখবো তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে ইন্টারঅ্যাকশন পিকচার অ্যাপ্লাই করে আমরা এই এজি এই এগুলো বের করতে পারি। এটা একটা স্পেসিফিক এক্সাম্পল ছিল, আমরা হয়তো সেখানে ইন জেনারেল স্টাডি করব, একটা জেনারেল সিস্টেমের ক্ষেত্রে আমরা এজি এই কি হয় পেতে পারি স্টাডি করব। ওকে, তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।